সালাম সাইবারটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। আজকের ভিডিওতে আমি দেখাবো সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েবসাইট স্বাবলম্বন কার্ড.gov.in ওয়েবসাইট থেকে ইউডিট বা ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ডের জন্য কিভাবে অনলাইনে আবেদন করবেন। বন্ধুরা, গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম রাজ্য সরকারের পোর্টাল icon.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয়। সেই ভিডিওতে আমার অনেক বন্ধুরা জানতে চেয়েছিল যে ডিসেবিলিটি সার্টিফিকেট আমরা কিভাবে রিনিউয়াল করব বা ম্যানুয়াল সার্টিফিকেট যদি থেকে থাকে সেক্ষেত্রে সেই ম্যানুয়াল সার্টিফিকেট কিভাবে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করব সেই বিষয়ে ভিডিও দিতে। ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে এক্ষুনি দেখে নিন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারেন। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, রাজ্য সরকারের যে পোর্টালে আমরা গতবার ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করেছিলাম সেই ওয়েবসাইটে রিনিউয়ালের কোনো অপশান ছিল না, কিংবা ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল সার্টিফিকেটের যে কনভার্টের যে অপশানটা সেই কনভার্সনের অপশানটা কিন্তু সেখানে ছিল না। সুতরাং আজকের যে ভিডিও সেই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা ইউডিট কার্ড বা ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড বা ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। এই কার্ডের জন্য আবেদন করতে গেলে কী কী ডকুমেন্টের প্রয়োজন হয় এবং সার্টিফিকেট তৈরি হতে কতদিন সময় লাগতে পারে এবং কোন কোন প্রসেসের মাধ্যমে যেতে হয় একটা সার্টিফিকেট সম্পূর্ণভাবে তৈরি হতে গেলে, তার সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা কিছু কোয়ারিজ আছে যেগুলো আপনারা আমার আগের ভিডিওতে করেছিলেন, সেই কোয়ারিজ সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো বন্ধুরা দেখবেন, এই যে ইউনিক ডিসেবিলিটি আইডেন্টি কার্ডের যে অফিসিয়াল পোর্টাল আছে সেই পোর্টালে আসার পর যে ফ্যাক্টস আছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন্স এই যে অপশানটা আছে এই সেকশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে সমস্ত কোয়ারিজ আছে এই ডিসেবিলিটি আইডেন্টি কার্ডের রিলেটেড যে কোয়ারিজগুলো আছে সেগুলো কিন্তু এখানে আছে এবং কোয়ারিজের সমস্ত উত্তর কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। তো বন্ধুরা চলুন আমরা একের পর এক সেই সমস্ত কোয়ারিজগুলো সেই সমস্ত প্রশ্নগুলো আপনাদের জেনে নেই এবার। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ ইউডিট কার্ড অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ডটা কী আমরা জেনে নেব। তো বন্ধুরা এখানে বলছে ইউডিট কার্ড অর ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড ইজ অ্যান ইনিশিয়েটিভ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া উইথ এ ভিউ অফ ক্রিয়েটিং ন্যাশনাল ডেটাবেস ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস। অর্থাৎ ভারতবর্ষের যে সমস্ত পিডব্লিউডি পার্সনসগুলো আছে তাদের জন্য একটা ন্যাশনাল ডেটাবেস তৈরি করার উদ্দেশ্যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা উদ্যোগ গ্রহণ করেছে, যে উদ্যোগটা হলো ইউডিট কার্ড অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ড। UDID stands for Unique Disability Identity Card. Under the UDID project, Disability Certificate and Unique Disability Identity Card is issued to each PWD through online platform স্বাবলম্বন.gov.in। অর্থাৎ এই যে প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা নিয়েছেন, ইনিশিয়েটিভ গ্রহণ করেছে, এই প্রজেক্টের আন্ডারে ডিসেবিলিটি সার্টিফিকেট এবং ইউনিক ডিসেবিলিটি আইডেন্টিটি কার্ডটা সমস্ত পিডব্লিউডি পার্সনদেরকে ইস্যু করা হয়ে থাকে এই যে স্বাবলম্বন.gov.in যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের মাধ্যমে ইস্যু করা হয়ে থাকে বাই দ্য কম্পিটেন্ট মেডিকেল অথরিটিস নোটিফাইড বাই দ্য স্টেট অর ইউটি গভর্নমেন্ট। অর্থাৎ স্টেট গভর্নমেন্ট অথবা কেন্দ্রীয় সরকার যে গভর্নমেন্টের যে অথরিটিগুলো আছে তাদের দ্বারা নিয়োজিত উপযুক্ত মেডিকেল অথরিটির দ্বারা এই সার্টিফিকেটটা কিন্তু বা এই কার্ডটা কিন্তু ইস্যু করা হয়ে থাকে। তো বন্ধুরা, তার পরবর্তী যে প্রশ্নটা আছে, হু ক্যান অ্যাপ্লাই ফর ইউডিট কার্ড অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট অ্যান্ড হোয়ার টু অ্যাপ্লাই ফর দিস। কে এই ইউডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে অথবা ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কোথায় অ্যাপ্লাই করবে এর জন্য চলুন বন্ধুরা জেনে নেই। তো চলুন বন্ধুরা এবার জেনে নেই। এনি সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতের যে কোনো নাগরিক উইথ ফুল অর পার্শিয়াল ডিসেবিলিটি ক্যান অ্যাপ্লাই ফর দ্য ইউডিট কার্ড অ্যাট দ্য ওয়েবসাইট স্বাবলম্বন.gov.in। ভারতবর্ষের যে কোনো ব্যক্তি যাদের আংশিক অথবা সম্পূর্ণ ডিসেবিলিটি রয়েছে, প্রতিবন্ধকতা রয়েছে, অক্ষমতা রয়েছে, সেই সমস্ত ব্যক্তিরা কিন্তু এই ইউডিট কার্ডের জন্য বা ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তার পরবর্তী যে প্রশ্নটা আছে, কোয়ারিজটা আছে, হোয়াট আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাপ্লাইং ফর দ্য ইউডিট কার্ড অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট। ইউডিট কার্ড এবং ডিসেবিলিটি সার্টিফিকেটের আবেদনের জন্য ইউডিট কার্ড এবং ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক বন্ধুরা আমাকে আগের ভিডিওতে প্রশ্ন করেছিল যে এক্স্যাক্টলি কী কী ডকুমেন্ট অ্যাপ্লাই করার জন্য লাগছে। তো তার জন্য এখানে বলে দেওয়া আছে, এ কালার্ড ফটো, একটা কালার্ড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ডিসেবিলিটি সার্টিফিকেট ইফ অলরেডি হ্যাজ, যদি আগে থেকে কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে বা কোনো মেডিকেল রিপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে সেই ডিসেবিলিটি সার্টিফিকেট দিতে পারেন, অথবা এটা নাও দিতে পারেন যদি না থাকে, এটা অপশনাল। আধার ডিটেলস দিতে হবে অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, এবং ঠিকানার প্রমাণ হিসেবে আপনি আধার ডিটেলস দিতে পারেন, ভোটার কার্ড দিতে পারেন, যে কোনো ডকুমেন্ট আপনি আপনার কাছে যদি থাকে সেটা এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে পারেন। এই হলো সম্পূর্ণ ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি অনলাইনে
ইউডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা তার পরবর্তী যেটা আছে, হোয়াট শুড বি দ্য ডকুমেন্ট সাইজ অ্যান্ড ফরম্যাট টু বি আপলোডেড হোয়াইল অ্যাপ্লাইং ইন ইউডিট পোর্টাল ফর ডিসেবিলিটি সার্টিফিকেট অ্যান্ড ইউডিট কার্ড। ডিসেবিলিটি এবং ইউডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করার সময় ডকুমেন্টের সাইজ কি থাকতে হবে এবং ডকুমেন্টের ফরম্যাটটা কি হতে হবে সেটা কিন্তু আমরা যখন অ্যাপ্লাই করব আপনাদেরকে জানাবো, দেখাবো যে ডকুমেন্টের সাইজ কত থাকতে হবে, ডকুমেন্টটা কি ফরম্যাটে আপলোড করতে হবে সেটা আমরা তখন দেখিয়ে দেবো। তো বন্ধুরা তার পরবর্তী যে প্রশ্নটা আছে, হাউ মেনি ডিজিটস অর ক্যারেক্টার্স আর দেয়ার ইন দ্য ইউডিট কার্ড। ইউডিট কার্ডে কতগুলো ডিজিট এবং ক্যারেক্টার আছে ওটা আমাদের জানার দরকার নেই এখন। হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি অফ ইউডিট কার্ড অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট। ইউডিট কার্ড এবং ডিসেবিলিটি সার্টিফিকেটের মেয়াদটা কত দিনের বা কী আছে মেয়াদের। তো বন্ধুরা আমরা চলুন জেনে নেই এটা। দ্য ইউডিট কার্ড অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেটস হ্যাভ টু টাইপস অফ ভ্যালিডিটি। ইউডিট কার্ড এবং ভ্যালিডিটি যে ডিসেবিলিটি সার্টিফিকেট আছে, ইউডিট কার্ড এবং ডিসেবিলিটি সার্টিফিকেটের দু ধরনের মেয়াদ আছে। একটা পার্মানেন্ট ইউডিট কার্ড হয়, একটা হচ্ছে টেম্পোরারি ইউডিট কার্ড। পার্মানেন্ট মিনস স্থায়ী, যেটা স্থায়ী ইউডিট কার্ড, এবং টেম্পোরারি ইউডিট কার্ড মিনস অস্থায়ী। তো চলুন বন্ধুরা এখানে পার্মানেন্ট ইউডিট কার্ড বলতে কোন কার্ডকে বোঝানো হয়েছে আমরা জেনে নিই। The competent medical authority issues permanent UDIT card considering there is no progress or regress in the disability of a PWD person। অর্থাৎ উপযুক্ত একজন মেডিকেল অফিসার বা কর্তৃপক্ষ তখনই এক পার্মানেন্ট ইউডিট কার্ড ইস্যু করে থাকেন যখন তিনি বিবেচনা করে দেখেন যে PWD পার্সনের যে ডিসেবিলিটি রয়েছে সেই ডিসেবিলিটির অবস্থার কোনো প্রোগ্রেসও হবে না এবং রিগ্রেসও হবে না, অর্থাৎ তার অবস্থার কোনো উন্নতিও হবে না অবনতিও হবে না। সেই ক্ষেত্রে সেটা বিবেচনা করে তিনি তখন পার্মানেন্ট ইউডিট কার্ড ইস্যু করবেন। আর টেম্পোরারি ইউডিট কার্ডটা কি? দ্য কম্পিটেন্ট মেডিকেল অথরিটি ইস্যুস টেম্পোরারি ইউডিট কার্ড কনসিডারিং দেয়ার ইজ এ প্রোগ্রেস অর রিগ্রেস ইন দ্য ডিসেবিলিটি অফ এ পিডব্লিউডি পার্সন। অর্থাৎ টেম্পোরারি ইউডিট কার্ড একজন উপযুক্ত মেডিকেল কর্তৃপক্ষ তখনই ইস্যু করেন যখন তিনি বিবেচনা করে দেখেন যে পিডব্লিউডি পার্সনের ডিসেবিলিটির অবস্থার উন্নতিও হতে পারে অথবা অবনতিও হতে পারে। সেক্ষেত্রে তিনি তখন সেই পিডব্লিউডি পার্সনকে টেম্পোরারি ইউডিট কার্ড ইস্যু করে থাকেন। এটাই হচ্ছে পার্মানেন্ট এবং টেম্পোরারি কার্ডের মধ্যে ডিফারেন্স। হোয়াট টু ডু হোয়েন মাই ইউডিট কার্ড অর ডিসেবিলিটি সার্টিফিকেট ভ্যালিডিটি এক্সপায়ার্স। অর্থাৎ যখন ডিসেবিলিটি সার্টিফিকেট অথবা ইউডিট কার্ডের ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাবে তখন কি করবেন? তো বন্ধুরা ইন কেস দ্য ভ্যালিডিটি অফ এ টেম্পোরারি ইউডিট কার্ড অর ডিসেবিলিটি সার্টিফিকেট এক্সপায়ার্স, যদি টেম্পোরারি ইউডিট কার্ডের ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, the PWD needs to apply for renewal of UDIT card। PWD পার্সনের প্রয়োজন হবে রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করা by logging to the PWD dashboard through the portal swavalombon-card.in। এই পোর্টালে লগ ইন করে ড্যাশবোর্ডেতে গিয়ে আপনি রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার ইউডিট কার্ড অথবা ডিসেবিলিটি সার্টিফিকেটের যে ভ্যালিডিটি সেটা এক্সপায়ার হয়ে যায়। তো বন্ধু তার পরে যে প্রশ্নটা আছে, হোয়াট আর দ্য টাইপস অফ ইউডিট কার্ড। কত প্রকারের ইউডিট কার্ড রয়েছে? 3 টাইপস অফ কালার বেসড ইউডিট কার্ডস আর ইস্যুড বেসড অন দ্য সেভারিটি অফ দ্য ডিসেবিলিটি। প্রতিবন্ধকতার তীব্রতার উপর বেসড করে 3 রকমের কালারের ইউডিট কার্ড কিন্তু ইস্যু করা হয়ে থাকে। অক্ষমতা যে প্রতিবন্ধীর পিডব্লিউডি পার্সনের যে ডিসেবিলিটি রয়েছে তার যে লেভেল অফ ডিসেবিলিটি তার উপর ডিপেন্ড করে কিন্তু 3 ধরনের কালার ইউডিট কার্ড ইস্যু করা হয়ে থাকে। ফার্স্ট অফ অল হোয়াইট কার্ডটা কাদের ইস্যু করবেন? হোয়াইট দ্য ডিসেবিলিটি পার্সেন্টেজ অফ এ পিডব্লিউডি পার্সন ইজ বিলো 40% ইস্যুড। পিডব্লিউডি পার্সনের ডিসেবিলিটি পার্সেন্টেজ যখন 40% তলায় থাকে, নিচে থাকে, বিলো 40% হয়, 40% নিচে হয়, সেক্ষেত্রে তাকে হোয়াইট কার্ড ইস্যু করা হয়। ইয়েলো কার্ড কাকে ইস্যু করা হয়? হোয়েন দ্য ডিসেবিলিটি পার্সেন্টেজ অফ এ পিডব্লিউডি পার্সন ইজ অ্যাভাব 40% অ্যান্ড বাট আপ টু 79%। যখন একজন প্রতিবন্ধী ব্যক্তির ডিসেবিলিটি পার্সেন্টেজ 40% উপর থাকে এবং 79 অর্থাৎ 79% পর্যন্ত থাকে তখন তাকে ইয়েলো কার্ড অর্থাৎ হলুদ যে কার্ডটা থাকে সেটা কিন্তু ইস্যু করা হয়। ব্লু কার্ড কখন ইস্যু করা হয়? when the disability percentage of a PWD person is 80% and above। যখন কোনো ডিসেবিলিটি পার্সেন্টেজ যখন 80% এবং 80%-এর উপরে থাকে তখন তাকে কিন্তু ব্লু কার্ড ইস্যু করা হয়ে থাকে। তো বন্ধুরা তার পরবর্তী যে প্রশ্নটা আছে, যে কোয়ারিজটা আছে, আপনারা প্রায়শই আমার কিন্তু ভিডিওতে করেছেন, এখনও করছেন সেই আমার পুরনো ভিডিওতে, যে হোয়াট ইজ দ্য প্রসেস অফ ইউডিট কার্ড অর ডিসেবিলিটি সার্টিফিকেট জেনারেশন। ডিসেবিলিটি সার্টিফিকেট অথবা ইউডিট কার্ড জেনারেশনের তৈরির প্রসেসটা কি, কোন প্রসেসের মাধ্যমে একটা সার্টিফিকেট তৈরি হয় সেটাই আমরা জেনে নেব এবার। তো বন্ধুরা এখানে ফার্স্ট অফ অল বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট নিডস টু অ্যাপ্লাই থ্রু দ্য পোর্টাল ফর এ ফ্রেশ ইউডিট কার্ড or for a renewal of UDIT card in case of temporary UDIT card has been issued। আবেদনকারী ব্যক্তিকে swavalombon-card.gov.in সেই পোর্টালের মাধ্যমে ফ্রেশ ইউডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে অথবা রিনিউয়ালের জন্য অ্যাপ্লাই করতে হবে। যদি তাকে টেম্পোরারি ইউডিট কার্ড ইস্যু করা হয়ে থাকে সেক্ষেত্রে তাকে রিনিউয়ালের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর দ্য অ্যাপ্লিকেশন রেজড টু দ্য নোটিফাইড মেডিকেল অথরিটি, Chief Medical Officer or District Medical Officer of the PWD resident district or the notified hospital where the applicant is undergoing treatment in relation to his disability। যখন আপনি অনলাইনে অ্যাপ্লিকেশনটা করবেন
তখন আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু সেই নোটিফাইড মেডিকেল অথরিটির কাছে পৌঁছে যাবে, বা চিফ মেডিকেল অফিসার যিনি আছেন, ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার যিনি আছেন, সেই অ্যাপ্লিক্যান্টের যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে যে হসপিটাল আছে বা ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আছে তার কাছে কিন্তু সেটা পৌঁছে যাবে। পোস্ট ভেরিফিকেশন অফ অ্যাপ্লিকেশনটা ভেরিফাই করার পর, স্ক্রুটিনাইজ করার পর, CMO or DMO or competent medical authority assigns a specialist doctor for the assessment of the verified application. যখন আপনার অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে যাবে তখন একজন উপযুক্ত মেডিকেল কর্তৃপক্ষ একজন স্পেশাল ডক্টরকে, একজন স্পেশালিস্ট ডক্টরকে, একজন বিশেষজ্ঞ ডক্টর, অভিজ্ঞ ডক্টর এই বিষয়ে তাকে কিন্তু নিযুক্ত করবেন আপনার সেই ভেরিফাইড অ্যাপ্লিকেশনটাকে মূল্যায়ন করার জন্য, খতিয়ে দেখার জন্য। যে অ্যাপ্লিকেশনটা ভেরিফাই হয়ে গেল ওই অ্যাপ্লিকেশনটাকে আবার কিন্তু অ্যাসেস করবে সেই স্পেশালিস্ট ডক্টর। দ্য স্পেশালিস্ট ডক্টর অ্যাসেসেস দ্য অ্যাপ্লিক্যান্ট অন এ গিভেন ডেট অ্যান্ড সাবমিটস দ্য অ্যাসেসমেন্ট রিপোর্ট টু দ্য মেডিকেল বোর্ড। একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে আপনার সেই স্পেশালিস্ট ডক্টর কিন্তু অ্যাপ্লিক্যান্টকে পরীক্ষা করে দেখবেন এবং আপনার যে অ্যাসেসমেন্ট রিপোর্টটা সেটা কিন্তু মেডিকেল বোর্ডে সাবমিট করবেন। তার পরবর্তী প্রসেসটা কি আছে? দ্য মেডিকেল বোর্ড টেক্স ডিসিশন অন দ্য পার্সেন্টেজ অ্যান্ড টাইপ অফ ডিসেবিলিটি, ভ্যালিডিটি অফ ডিসেবিলিটি সার্টিফিকেট অ্যান্ড আদার সাচ ইস্যুস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। অর্থাৎ সেই মেডিকেল বোর্ড তখন সিদ্ধান্ত নেবেন, কিসের উপর সিদ্ধান্ত নেবেন? অন দ্য পার্সেন্টেজ অ্যান্ড দ্য টাইপ অফ ডিসেবিলিটি। ডিসেবিলিটি কত শতাংশ ডিসেবিলিটি আছে, কী ধরনের ডিসেবিলিটি আছে, এবং ডিসেবিলিটি সার্টিফিকেটের ভ্যালিডিটি কতদিন থাকবে, এবং আরও অন্যান্য ইস্যু যেগুলো অ্যাপ্লিক্যান্টের আছে তার উপর বেস্ট করে তিনি সিদ্ধান্ত নেবেন। দ্য মেডিকেল বোর্ড ইনফর্মস অফ ইটস ডিসিশন। মেডিকেল বোর্ড তখন তার সিদ্ধান্তটাকে জানাবেন টু দ্য কনসার্নড CMO, সেই সংশ্লিষ্ট চিফ মেডিকেল অফিসারকে জানাবেন, অথবা ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসারকে জানাবেন, অথবা কম্পিটেন্ট মেডিকেল অথরিটিকে জানাবেন যার কাছে আপনার অ্যাপ্লিকেশনটা জমা পড়েছিল, তাকে কিন্তু আবার ব্যাক করে রিটার্ন তাকে ইন্টিমেট করবেন এই বিষয়ে। তার পরবর্তী যে প্রসেসটা আছে বেসড অন দ্য অ্যাসেসমেন্ট ডিটেলস ফাইল্ড বাই দ্য CMO অর DMO, অর্থাৎ যে অ্যাসেসমেন্ট ডিটেলসটা CMO অর্থাৎ চিফ মেডিকেল অফিসার অর DMO অর্থাৎ ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসারের দ্বারা ফাইল করা হয়েছিল তার উপর বেস্ট করে এই ইউডিট কার্ড অর ডিসেবিলিটি সার্টিফিকেট ইজ জেনারেটেড। একটা ইউডিট কার্ড অথবা ডিসেবিলিটি সার্টিফিকেট তৈরি করা হয়ে থাকে। দ্য প্লাস্টিক বেসড ইউডিট কার্ড, একটা PVC কার্ডের প্লাস্টিক বেসড একটা ইউডিট কার্ড ইজ দেন ডিসপ্যাচড টু দ্য PWD's পার্সন। অর্থাৎ তারপরে জেনারেট হয়ে যাওয়ার পর সার্টিফিকেটটা অথবা কার্ডটা তখন তাকে PWD পার্সনকে ডিসপ্যাচ করে পাঠিয়ে দেওয়া হয় থ্রু স্পিড পোস্ট বাই দ্য ডিপার্টমেন্ট, এবং ওই ডিপার্টমেন্টের দ্বারা স্পিড পোস্টের মাধ্যমে সেই PWD পার্সনকে পাঠিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা এই ছিল প্রসেস। এই প্রসেসের মাধ্যমে কিন্তু একটা ডিসেবিলিটি সার্টিফিকেট বা ইউডিট কার্ড জেনারেট হয়ে থাকে। তো বন্ধুরা আশা করছি আপনাদের যে কোয়ারিজ আছে রিলেটেড সার্টিফিকেট জেনারেশন বিষয়ে যে কোয়ারিজগুলো আপনাদের আছে সেগুলো ক্লিয়ার হয়েছে। যদি না ক্লিয়ার হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো বন্ধু তার পরবর্তী যে প্রশ্নটা বা কোয়ারিটা আছে, ইজ দেয়ার এনি গাইডলাইন্স ইস্যুড টু দ্য ডক্টরস ফর দ্য অ্যাসেসমেন্ট ডিসেবিলিটি? এই ডিসেবিলিটি অ্যাসেসমেন্ট করার জন্য কি ডাক্তারদের কি কোনো গাইডলাইন দেওয়া আছে? সেটা অবশ্যই গাইডলাইন দেওয়া আছে। তো সেই গাইডলাইনটা জানার জন্য আপনাকে এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে লিঙ্কের উপর ক্লিক করে দেখে নিতে হবে। তো বন্ধুরা তার পরবর্তী যে কোয়ারিটা আছে, হাউ ক্যান আই নো, আমি কিভাবে জানতে পারবো অ্যাবাউট দ্য মেডিকেল অথরিটি অর হসপিটাল অ্যাসাইন টু মি ফর দ্য অ্যাসেসমেন্টের জন্য কোন মেডিকেল অথরিটি এবং হসপিটাল আমাকে নিযুক্ত করা হয়েছে সেটা আমরা কীভাবে জানবো? হোয়াট ডু আই নিড টু ডু, আমার কী করা দরকার আফটার অ্যাসেসমেন্টের পর কী করবো? দ্য ডিটেলস অফ দ্য মেডিকেল অথরিটি অর হসপিটাল অ্যাসাইন টু অ্যাপ্লিক্যান্ট ফর অ্যাসেসমেন্টের জন্য অ্যাপ্লিক্যান্টকে নিযুক্ত করা সেই সমস্ত মেডিকেল অথরিটি অথবা হসপিটালের ডিটেলসগুলো ইজ অ্যাভেলেবল অন দ্য ইউডিট রিসিপ্ট অর অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেটেড থ্রু দ্য ইউডিট পোর্টাল। অর্থাৎ আপনি যে ইউডিট যে অ্যাপ্লিকেশনটি করলেন সেই অ্যাপ্লিকেশন করার পর একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেট হবে, সেই জেনারেটে কিন্তু সেই মেডিকেল অথরিটি অথবা হসপিটাল যেটা আপনাকে নিযুক্ত করা হয়েছে অ্যাসেসমেন্টের জন্য তার ডিটেলস কিন্তু সেই স্লিপে অথবা রিসিপ্টে দেওয়া থাকবে। PWD can also know the details of medical hospital through the PWD login tab on ইউডিট পোর্টাল। আপনি যদি সেখানে খুঁজে না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে ইউডিট পোর্টালে আপনি PWD ড্যাশবোর্ডে লগ ইন করে কিন্তু আপনি সে তথ্যটা জানতে পারবেন। তারপরে কি করবেন? দ্য PWD নিডস টু অ্যাপ্রোচ অ্যাসাইন্ড মেডিকেল অথরিটি অর হসপিটাল ফর দ্য ফার্দার প্রসেস। পরবর্তী প্রসেসের জন্য অ্যাপ্লিক্যান্টকে আবার কিন্তু তাকে নিযুক্ত করে মেডিকেল অথরিটি অথবা হসপিটালে যেতে হবে। তার পরবর্তী যে প্রশ্নটা আছে, হোয়াট ইজ দ্য প্রসেস অফ আপডেশন মডিফিকেশন অর চেঞ্জেস ইন দ্য অ্যাপ্লিকেশন অর দ্য ইউডিট কার্ড? যদি বাই মিস্টেক আপনি অ্যাপ্লিকেশনে কোনো মিস্টেক করে ফেললেন, কোনো এরর করে ফেললেন অথবা ইউডিট কার্ডে কোনো ভুল এলো, সেক্ষেত্রে মডিফিকেশন বা চেঞ্জ বা আপডেটের
প্রসেসটা কী রয়েছে। ইট ইজ ডিজায়ার্ড দ্যাট দ্য অ্যাপ্লিক্যান্ট ফাইলস দ্য অ্যাপ্লিকেশন ফর্ম কেয়ারফুলি। এখানে বলা আছে যে অ্যাপ্লিক্যান্টকে কিন্তু যখন অ্যাপ্লিকেশন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখন কিন্তু সঠিকভাবে সতর্কতার সাথে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ইন কেস এনি চেঞ্জেস অর মডিফিকেশন আর রিকোয়ার্ড ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন ইজ ইন সাবমিটেড মোড, দ্য অ্যাপ্লিকেন্টস ক্যান আপডেট ইট বাই লগ ইন। আপনি যে অ্যাপ্লিকেশনটা করলেন সেই অ্যাপ্লিকেশনে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন হয় অ্যাপ্লিকেশনে অথবা কোনো মডিফিকেশনে যদি কোনো পরিবর্তন হয়, যদি অ্যাপ্লিকেশনটা সাবমিটেড মোডে থাকে তাহলে কিন্তু আপনি আবার পুনরায় গিয়ে অনলাইনে লগ ইন করে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবেন বা মডিফাই করতে পারবেন। অলসো ইন কেস অফ দ্য ইউডিট কার্ড ইজ জেনারেটেড অ্যান্ড রিসিভড, যদি ইউডিট কার্ড জেনারেট হয়ে যায় এবং আপনি পেয়েও গেছেন, সেক্ষেত্রে পিডব্লিউডি পার্সন ক্যান আপডেট নেম, ইমেল, মোবাইল নাম্বার, জেন্ডার অ্যান্ড আদার ডিটেলস বাই লগিং ইনটু দ্য পিডব্লিউডি লগ ইন ড্যাশবোর্ড। সেক্ষেত্রেও কিন্তু আপনি আপনার নাম, ইমেল, মোবাইল নম্বর, জেন্ডার অথবা আধার কার্ডের যে ডিটেলস আছে সেটা কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। তো তার জন্য আপনাকে কিন্তু পিডব্লিউডি যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু লগ ইন করতে হবে। তো তার পরবর্তী যে কোয়েরিটি আছে, আই হ্যাভ এ ডিসেবিলিটি সার্টিফিকেট, হোয়াট শুড আই ডু। আমার একটা ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে, আমি কি করব, আমার কি করা উচিত। পিডব্লিউডি অলরেডি হ্যাভিং এ ডিসেবিলিটি সার্টিফিকেট, পিডব্লিউডি অলরেডি হ্যাভিং এ ডিসেবিলিটি সার্টিফিকেট। কোনো পিডব্লিউডি পার্সনের আগে থেকে ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকা কোনো পিডব্লিউডি পার্সন হ্যাজ টু অ্যাপ্লাই করতে হবে অন দ্য ইউডিট পোর্টালে বাই চুজিং দ্য অপশান ইয়েস অপশানটা চুজ করে তাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। ইন দ্য অপশান ডু ইউ হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট, আপনার কি ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে, এই যে অপশানটা আছে সেই অপশান ক্লিক করে আপনার ইয়েস অপশান ক্লিক করতে হবে, করে আপনাকে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে যদি আগে থেকে আপনার ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে। দ্য মেডিকেল অথরিটি মে ডিসাইড দ্য রিকোয়ারমেন্ট অফ অ্যাসেসমেন্ট অফ ডিসেবিলিটি ইন দিস কেস। এই ক্ষেত্রে মেডিকেল অফিসার কিন্তু সিদ্ধান্ত নিতে পারেন যে তার যে ডিসেবিলিটির যে রিঅ্যাসেসমেন্টের প্রয়োজন আছে কি না, তার যে ডিসেবিলিটি রয়েছে সেই ডিসেবিলিটিকে পুনর্মূল্যায়নের প্রয়োজন আছে কি না, তার প্রয়োজনীয়তা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু উপযুক্ত যিনি অফিসার আছেন তিনি সিদ্ধান্ত নিতে পারেন। আরেকটা প্রশ্ন যেটা আপনারা করেছেন প্রায়শই দেখেছি আমি, যে হুম শুড আই কন্ট্যাক্ট ইফ আই এম নট কল্ড ফর মেডিকেল অ্যাসেসমেন্ট। যদি মেডিকেল অ্যাসেসমেন্টের জন্য আপনাকে কল না করা হয়, ডাকা না হয়, সেক্ষেত্রে আপনাকে কাকে কন্ট্যাক্ট করা উচিত হবে আপনার। দ্য পিডব্লিউডি শুড কন্ট্যাক্ট দ্য সিএমও, ডিএমও অর মেডিকেল ইনচার্জ অফ দ্য কনসার্নড ডিস্ট্রিক্ট ইন হুইচ হিজ হার অ্যাপ্লিকেশন ইজ সাবমিটেড। অর্থাৎ যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশন করা হয়েছে, অ্যাপ্লিক্যান্টের যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে সেই ডিস্ট্রিক্ট সংশ্লিষ্ট যিনি ইনচার্জে রয়েছেন, সিএমও অথবা ডিএমও অথবা মেডিকেল অফিসার যিনি আছেন, তাকে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে। তার পরবর্তী যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে যে হাউ ডু আই নো হোয়েন আই উইল বি কল্ড ফর মেডিকেল অ্যাসেসমেন্ট। মেডিকেল অ্যাসেসমেন্টের জন্য কখন আমাকে কল করা হবে, আমি কিভাবে জানবো, আমাকে কখন ডাকা হবে, আমি কিভাবে জানবো। অ্যান্ড SMS উইল বি সেন্ট to the mobile number of the PWD person mentioning date of assessment and name of hospital. একটা SMS PWD পার্সনের মোবাইল নম্বরে পাঠানো হবে, যে SMS এ ডেট অফ অ্যাসেসমেন্ট এবং নেম অফ হসপিটালটা উল্লেখ থাকবে, মানে কোন ডেটে অ্যাসেসমেন্ট হবে এবং কোন হসপিটালে অ্যাসেসমেন্টটা হবে সেই ডেটটা এবং সময়টা কিন্তু উল্লেখ থাকবে সেই SMS এ। তার পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমার বন্ধুরা করেছেন ভিডিওতে, আমার আগের ভিডিওতে, যে আই হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড ম্যানুয়ালি। আমার ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে যেটা ম্যানুয়ালি ইস্যু করা হচ্ছে, ডু আই হ্যাভ টু আন্ডারগো মেডিকেল অ্যাসেসমেন্ট। তাহলে কি আমার মেডিকেল অ্যাসেসমেন্টের মধ্য দিয়ে যেতে হবে? তার জবাবে এখানে বলা হয়েছে ইন দিস কেস দ্য মেডিকেল অথরিটি মে ডিসাইড দ্য রিকোয়ারমেন্ট অফ রিঅ্যাসেসমেন্ট অফ ডিসেবিলিটি। এই ক্ষেত্রে মেডিকেল অথরিটি সিদ্ধান্ত নিতে পারেন যে তার মেডিকেল ডিসেবিলিটির রিঅ্যাসেসমেন্টের প্রয়োজন আছে কি না, তার ডিসিশন কিন্তু মেডিকেল অথরিটি নিতে পারেন যদি তিনি মনে করেন। তো বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে, আপনাদের অনেকগুলো কোয়েরিজ এখানে আছে। আমি যে কোয়েরিজের অ্যান্সারগুলো দিলাম এর বাইরে যদি আপনাদের কোনো কোয়েরিজ থেকে থাকে তাহলে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো বন্ধুরা চলুন বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করি, যে ভিডিওতে আমি দেখাবো আপনারা কীভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবেন। তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন, কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও আমার চ্যানেল থেকে আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের এই যে ইউনিক ডিসেবিলিটি আইডি বা ইউডিট কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ইউডিট কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সরাসরি এই লিঙ্কের উপর ক্লিক করে ওই ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। তো এই ওয়েবসাইটে আসার পর একদম উপরে একটা বার দেখবেন, অনেকগুলো অপশান আছে। তো আপনাকে যেটা করতে হবে অ্যাপ্লাই ফর ইউডিট এই অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই অ্যাপ্লাই ফর ইউডিট
এই অপশানে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে অনেকগুলো স্টেপস আছে। সাবমিট ইউর অ্যাপ্লিকেশন, অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। করার পর আপনার মোবাইলে SMS আসবে, আসার পর আপনাকে কিন্তু হসপিটাল অথবা চিফ মেডিকেল অফিসারের অফিসে ভিজিট করতে হবে। করার পর আপনার অ্যাপ্লিকেশনটাকে ভেরিফিকেশন হবে, তারপর অ্যাসেসমেন্ট বাই স্পেশালিস্ট ডক্টর, তারপরে যে স্পেশালিস্ট ডক্টর থাকবে তার দ্বারা আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাসেসমেন্ট করা হবে। তারপর রিভিউ বাই মেডিকেল বোর্ড, আপনার তারপরে যে অ্যাসেসমেন্টটা থাকবে সেই অ্যাসেসমেন্ট আবার মেডিকেল বোর্ড রিভিউ করবে। করার পর কিন্তু ইউনিট কার্ড জেনারেশন হবে এবং আপনার অ্যাড্রেসে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো এগুলো পড়ার পর এখানে আপনি চেক বক্সে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড দ্য প্রসেস, আমি এই প্রসেসটা পড়েছি এবং বুঝতে পেরেছি, এই অপশানে চেক করে দেবেন। দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। করার পর এখানে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অপশান এখানে আছে, অ্যাপ্লাই ফর ইউডিট। আই হ্যাভ নেভার obtained any disability certificate or UDIT card issued through UDIT portal or any other platforms or means। অর্থাৎ এই ইউডিট পোর্টাল অথবা অন্যান্য কোনো PWD পোর্টালের মাধ্যমে ইস্যু করা এরকম কোনো সার্টিফিকেট বা ইউডিট কার্ড আমি আগে কখনো প্রাপ্ত করিনি বা পাইনি। যদি এরকম হয়ে থাকে তো আপনাকে এই অপশানটা ক্লিক করতে হবে। তারপরে যে অপশানটা আছে আই ডু নট হ্যাভ ডিসেবিলিটি সার্টিফিকেট ইউডিট কার্ড ইস্যুড থ্রু ইউডিট পোর্টাল, আমার ইউডিট পোর্টালের মাধ্যমে ইস্যু হওয়া কোনো সার্টিফিকেট, ডিসেবিলিটি সার্টিফিকেট অথবা ইউডিট কার্ড আমার নেই। বাট কিন্তু আই হ্যাভ এ ডিসেবিলিটি সার্টিফিকেট ইস্যুড থ্রু আদার প্ল্যাটফর্ম, যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ইস্যু করা কোনো ডিসেবিলিটি সার্টিফিকেট থেকে থাকে এবং ইউডিট পোর্টাল থেকে কোনো সার্টিফিকেট না থাকে, সেক্ষেত্রে আপনার কিন্তু এই অপশানটা সেকেন্ড অপশানটা চুজ করতে হবে। তারপরে যে অপশানটা আছে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর ডিসেবিলিটি সার্টিফিকেট অর ইউডিট কার্ড, আমি ইউডিট কার্ড অথবা ডিসেবিলিটি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছি, বাট মাই ইউডিট অ্যাপ্লিকেশন ওয়াজ রিজেক্টেড, আমার অ্যাপ্লিকেশনটা রিজেক্ট করা হয়েছিল। সেক্ষেত্রে আপনাকে এই 3 নম্বর যে অপশানটা আছে সেটা চুজ করতে হবে। 4 নম্বর যে অপশানটা আছে আই হ্যাভ অবটেইনড ডিসেবিলিটি সার্টিফিকেট, আমি ডিসেবিলিটি সার্টিফিকেট প্রাপ্ত করেছি বা পেয়েছি। ইউডিট কার্ড, বাট রিকোয়ার এ নিউ ইউডিট কার্ড, আমার একটা নতুন ইউডিট কার্ড প্রয়োজন, সেই কারণে আপনি অ্যাপ্লাই করছেন। তো সেক্ষেত্রে আপনাকে এই 4 নম্বর অপশানটা সিলেক্ট করতে হবে। 5 নম্বর যে অপশানটা আছে আই হ্যাভ অ্যাপ্লাইড ফর ডিসেবিলিটি সার্টিফিকেট ইউডিট কার্ড বাট মাই ইউডিট অ্যাপ্লিকেশন ইজ স্টিল পেন্ডিং, আমি ডিসেবিলিটি সার্টিফিকেট অথবা ইউডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করেছি কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা এখনও পেন্ডিং রয়েছে। এরকম হলে কিন্তু আপনাকে এই যে 5 নম্বর যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে, সাবমিট করতে হবে। তো আমাদের যেহেতু ডিসেবিলিটি সার্টিফিকেট নেই, কোনো প্ল্যাটফর্ম থেকে কোনো দিন করিনি, অ্যাপ্লাইও করিনি, ফার্স্ট টাইম করছি আমরা, সেক্ষেত্রে আমরা যে প্রথম যে অপশানটা আছে এই অপশানটা চুজ করব। করার পর সাবমিট অপশানে ক্লিক করব। যখনই সাবমিট অপশানে ক্লিক করলাম তখন আমাদের যে রেজিস্ট্রেশন যে মেন ফর্মটা আছে সেই ফর্মটা কিন্তু খুলে গিয়েছে। তো এখানে সর্বপ্রথম যেটা করতে হবে অ্যাপ্লিকেন্টস ফুল নেম, অর্থাৎ অ্যাপ্লিকেন্টের আবেদনকারী ব্যক্তির সম্পূর্ণ নামটা কিন্তু এখানে ডকুমেন্ট দেখে কিন্তু বসাতে হবে অ্যাজ পার আধার কার্ড। তো বন্ধুরা পাশে যেটা বলছে হোয়েন ইউ সিলেক্ট এ স্টেট ফ্রম দ্য ড্রপডাউন লিস্ট, যখন ড্রপডাউন লিস্ট থেকে আপনি স্টেট আপনার রাজ্যটাকে সিলেক্ট করবেন, দ্য অ্যাপ্লিকেন্টস ফুল নেম উইল বি অটোমেটিক্যালি ট্রান্সলেটেড ইনটু দ্য রেসপেক্টিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, আপনার স্টেটের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, তখন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনার নামটা অটোমেটিকভাবে ট্রান্সলেট হয়ে যাবে, এটাই বলেছে এখানে। তো অ্যাপ্লিকেন্টের ফুল নামটা এখানে বসানোর পর অ্যাপ্লিকেন্টস মোবাইল নাম্বারটা এখানে মেনশন করতে হবে। এখানে সাবধানে আপনার মোবাইল নম্বরটি দেবেন, আর সঠিক একটা মোবাইল নম্বর দেবেন যে নাম্বারে কিন্তু আপনার যে SMS-টা আসবে এবং এই নম্বরে কিন্তু আপনার সার্টিফিকেট পাওয়া পর্যন্ত আপনাকে কিন্তু কন্ট্যাক্ট করা হবে, কমিউনিকেট করা হবে। তো সেরকম একটা মোবাইল নম্বর এখানে মেনশন করবেন। করার পর অ্যাপ্লিকেন্টস ইমেল আইডি, যদি অ্যাপ্লিকেন্টের কোনো ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডিটি এখানে বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে অ্যাপ্লিকেন্ট ডেট অফ বার্থ, আবেদনকারী ব্যক্তির ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। বসানোর পর এখানে নেম অফ অ্যাপ্লিকেন্টস ফাদার মাদার ও গার্ডিয়ানস, অ্যাপ্লিকেন্টের বাবা মা অথবা গার্জেনের নামটা এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর টাইপ অফ গার্জেন অথবা ফাদার মাদার নাম এখানে সিলেক্ট করবেন। করার পর কিন্তু এখানে বাবার নামের যে অপশানটা সেটা কিন্তু খুলে যাবে। তো বন্ধুরা তারপর সে দেখবেন এখানে জেন্ডার সিলেক্ট করতে বলা হচ্ছে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা করে দেবেন। করার পর কন্ট্যাক্ট নাম্বার অফ গার্জিয়ান অর কেয়ারটেকার, অর্থাৎ গার্জিয়ানের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে বসাতে হবে। বসানোর পর এখানে ফটো আপলোড করতে হবে। যখন এখানে বন্ধুরা এর আগে আমরা বলেছিলাম যে ফটোগ্রাফ যেটা থাকতে হবে, এটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ থাকতে হবে, 35x45 mm এই সাইজে থাকতে হবে, মিনিমাম 5 KB এবং ম্যাক্সিমাম 100 KBর মধ্যে থাকতে হবে। এটা JPG ফরম্যাটে আপলোড করতে হবে। তার পাশে দেখবেন সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন, যদি সিগনেচার না করতে পারে থাম্ব ইমপ্রেশন করে দিতে পারেন। তো এক্ষেত্রে যেটা আপনার রিকোয়ারমেন্ট আছে, মেজারমেন্টটা আছে সিগনেচারের মেজারমেন্ট, সেটা হচ্ছে 35x45 mm, অনলি JPG or PNG image with size 3 KB to 30 KB allowed,
3 থেকে 30 কেবির মধ্যে কিন্তু থাকতে হবে। এটা আপলোড করে দেবেন। দেওয়ার পর স্ক্রল ডাউন করে চলে আসবেন প্রুফ অফ আইডেন্টিটি কার্ড, অর্থাৎ আপনাকে এখানে কিন্তু আইডেন্টিটি কার্ডের একটা প্রুফ এখানে আপলোড করতে হবে। ডু ইউ হ্যাভ আধার কার্ড, আপনার কি আধার কার্ড রয়েছে? এখানে আমি ইয়েস করে দেবেন। যদি ইয়েস যদি না থাকে, নো করে আপনার কিন্তু অন্য ডকুমেন্ট সিলেক্ট করতে হবে। তবে এখানে আধার কার্ডে কিন্তু ম্যান্ডেটরি। আধার কার্ড সিলেক্ট করার পর এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন। দেওয়ার পর আই এগ্রি টু শেয়ার আধার ইনফরমেশন উইথ গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। আমি সরকারি ডিপার্টমেন্ট যেগুলো আছে, সরকারি ডিপার্টমেন্টের সঙ্গে আপনি আপনার আধার কার্ডের তথ্যটি শেয়ার করতে চাইছেন, শেয়ার করতে রাজি হচ্ছেন, তো এই অপশানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনার কিন্তু ডকুমেন্ট আধার কার্ডটা সিলেক্ট করতে হবে। যদি আধার কার্ড না থেকে থাকে, নো অপশানে ক্লিক করার পর যখন আপনি আইডেন্টিটি প্রুফে ক্লিক করবেন, এখানে অনেকগুলো কিন্তু টাইপ অফ আইডেন্টিটি ডকুমেন্ট এখানে আছে। তো এখান থেকে আপনার সঠিক ডকুমেন্টটি চুজ করে এখানে কিন্তু নাম্বারটা বসিয়ে দিতে হবে। যে মেজারমেন্ট আছে আপনার, সেটা আপনার কিন্তু আধার কার্ডের পিডিএফ ফাইল অথবা জেপিজি, পিএনজি যে কোনো ফরম্যাটেও থাকতে পারে। তো তার জন্য আপনার মিনিমাম 10 কেবি থেকে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। করার পর বন্ধুরা এখানে দেখবেন ইজ দ্য রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাজ পার দ্য আধার কার্ড। আপনি যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা পূরণ করতে চলেছেন সেটা কি আধার কার্ড অনুযায়ী? ইজ দ্য রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অ্যাজ পার দ্য আধার কার্ড। আধার কার্ড অনুযায়ী আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, ইয়েস অর নো। যদি ইয়েস হয় ইয়েস করবেন অথবা নো করে দেবেন। তো ইয়েস। এবার অ্যাড্রেস ফর কোরেসপন্ডেন্স, অর্থাৎ আপনি যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দেবেন সেটা কিন্তু আপনার কোরেসপন্ডেন্স অ্যাড্রেস। তো এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দেবেন। আপনার যদি ভিলেজ হয়ে থাকে ভিলেজ, পোস্ট অফিস, পিএস নেম, পিন নম্বর, ডিস্ট্রিক্ট নেম, এটা সম্পূর্ণ এই যে বক্সটা আছে বক্সের মধ্যে মেনশন করবেন। করার পর আপনার কিন্তু অ্যাডিশনালি আপনার স্টেট নামটা এখানে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করতে হবে। করার পর এখানে সাব ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ভিলেজ নেম কিন্তু অটোমেটিক এই ড্রপ ডাউন লিস্ট থেকে খুঁজে নিয়ে বসাতে হবে। করার পর এখানে পিনকোড নম্বর কিন্তু এখানে বসিয়ে দিতে হবে, যে আপনার যে পোস্টাল ইন্ডেক্স নম্বরটি রয়েছে পিনকোড নাম্বার, সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে বন্ধুরা তার নিচে যে স্টেপটা আছে দেখবেন, ডিসেবিলিটি ডিটেলস। ইন কেস অফ মাল্টিপল ডিসেবিলিটিস প্লিজ চুজ 2 or more আউট অফ দ্য 20 ডিসেবিলিটিস। আপনার যে ডিসেবিলিটি প্রতিবন্ধকতার যে তথ্যটা আছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি একের বেশি ডিসেবিলিটি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে 20টা ডিসেবিলিটি দেওয়া আছে, তার মধ্য থেকে আপনি একাধিক চুজ করতে পারেন। তো এখানে ডিসেবিলিটি টাইপের এখানে অনেকগুলো ডিসেবিলিটি আছে, ওখানে মেনশন করা আছে 20টা মতো করা আছে। ব্লাইন্ডনেস আছে, লো ভিশন, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, locomotor disability, leprosy, cerebral palsy, intellectual disability, mental illness, muscular dystrophy, Parkinson's disease, acid attack victims, sickle cell disease, hemophilia আছে, থ্যালাসেমিয়া আছে, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিসেবিলিটি আছে, মাল্টিপল স্ক্লেরোসিস আছে। এখানে কিন্তু অনেকগুলো ডিসেবিলিটি টাইপ অফ ডিসেবিলিটি এখানে মেনশন করা আছে। তো আপনার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা কিন্তু চুজ করবেন। চুজ করার পর বন্ধুরা দেখবেন ডিসেবিলিটি ডিউ টু, কী কারণে ডিসেবিলিটিটা হয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। অ্যাক্সিডেন্ট, বাই অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে, ডিউ টু অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে তাহলে অ্যাক্সিডেন্ট সিলেক্ট করবেন। কনজেনিটাল যদি হয়ে থাকে অর্থাৎ সহজাত জন্ম থেকে হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা কনজেনিটাল করতে পারেন। তারপরে যেটা আছে ডিজিজ, কোনো রোগের কারণে যদি হয়ে থাকে তাহলে ডিজিজ সিলেক্ট করবেন। হেরিডিটারি কখন সিলেক্ট করবেন? আপনার বংশগত, হেরিডিটারি কখন বংশগত যদি থেকে থাকে ডিসেবিলিটিটা হয়ে থাকে তাহলে হেরিডিটারি করবেন। ইনফেকশন অথবা ইনফেকশনের কারণে যদি কোনো ডিসেবিলিটি হয়ে থাকে সেক্ষেত্রে ইনফেকশন সিলেক্ট করবেন। অথবা মেডিসিন, ওষুধের মাধ্যমে যদি কোনো ডিসেবিলিটি ঘটে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই মেডিসিন অপশনটা সিলেক্ট করতে হবে। তো এখানে 1, 2, 3, 6টা কারণ এখানে উল্লেখ আছে। 6টা কারণের মধ্যে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করবেন। করার পর ডিসেবিলিটি বাই বার্থ, জন্ম থেকে কি ডিসেবিলিটি যেমনটা বলেছিলাম এখানে যেটা কনজেনিটাল আছে কারণে যদি হয়ে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন। করলে আপনার যে ডিসেবিলিটি বাই বার্থ হয়ে থাকলে ইয়েস করবেন, অথবা যদি নো করেন তাহলে কিন্তু আপনার ডিসেবিলিটিটা কখন থেকে মানে কত সাল থেকে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। করার পর বন্ধুরা দেখবেন এখানে হসপিটাল ফর অ্যাসেসমেন্ট অর ইস্যু অফ ইউডিট কার্ড, হসপিটাল ফর অ্যাসেসমেন্ট অফ ইস্যু অফ ইউডিট কার্ড অ্যান্ড ডিসেবিলিটি সার্টিফিকেট। এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু আপনার ডিস্ট্রিক্টে হসপিটাল নাম শো করবে, অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আপনি আপনার ট্রিটমেন্টটা করাতে চাইছেন, আপনার ডিসেবিলিটি সম্পর্কে অ্যাসেসমেন্ট করাতে চাইছেন কম্পিটেন্ট অথরিটিকে দিয়ে, সেই হসপিটাল কিন্তু এখান থেকে আপনাকে চুজ করতে হবে। ইজ ইউর ট্রিটিং হসপিটাল ইন আদার স্টেট অর ডিস্ট্রিক্ট, যদি বর্তমানে আপনার যে হসপিটালে আপনার যে ডিসেবিলিটিটাকে ট্রিটমেন্ট করছে যদি সেটা ডিস্ট্রিক্টের বাইরে থাকে তাহলে ইয়েস করবেন, আর যদি ডিস্ট্রিক্টের ভিতরে অর্থাৎ সেম স্টেটে থাকে তাহলে নো করবেন। ইজ ইউর ট্রিটিং হসপিটাল ইন আদার স্টেট অর ডিস্ট্রিক্ট, আপনার ট্রিটমেন্ট করো হসপিটাল কি অন্য ডিস্ট্রিক্টে বা অন্য জেলাতে, যদি ইয়েস হয় ইয়েস করবেন অথবা নো করবেন। যদি নো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ওপরে যখন অ্যাড্রেস দেবেন যখন সেই অ্যাড্রেস অনুযায়ী আপনার কিন্তু এখানে হসপিটাল শো করবে। তো যেটা শো করবে যেটা আপনার জন্য সুবিধাজনক হবে, কনভিনিয়েন্ট হবে,
তো সেই হসপিটালটাকে সেখান থেকে সিলেক্ট করবেন। যেমন আমি এখানে আপনাকে দেখাচ্ছি, এখানে আমি স্টেট সিলেক্ট করলাম, করার পর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে চলেছি, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিলাম। করার পর যে আমার যে তহসিল বা ব্লক আছে বা সাব ডিস্ট্রিক্ট আছে সেটা আমি সিলেক্ট করছি এখান থেকে। যখনই বন্ধু এখানে আমি আমার পিনকোডটা বসিয়ে দিলাম, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলাম, তখন কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার যে হসপিটালের যে লিস্টটা আমার ডিস্ট্রিক্টের বা আমার ডিস্ট্রিক্টের যে লিস্টগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো আপনাদের ক্ষেত্রেও কীরকম শো করবে, তো আপনাদের ক্ষেত্রে যেটা সুবিধাজনক হবে, কনভিনিয়েন্ট হবে, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। করার পর বন্ধুরা দেখবেন, একবার ভালো করে দেখে দেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিকঠাক থাকলে বন্ধুরা এখানে ক্যাপচাটি বসিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এই যে ডিক্লারেশনটা আছে এটা চেক বক্স করে দেবেন। করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই সাবমিট অপশানে ক্লিক করলাম, এখানে আমরা যে ডেটাগুলো ফার্নিশ করলাম সেগুলো এখানে প্রিভিউ আকারে এখানে দেখাচ্ছে। যদি এর মধ্যে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করতে হবে। আর যদি অ্যাপ্লিকেশন করার সময় যদি কোনো ভুল হয়ে থাকে এবং সেটিকে আপনি এডিট করতে চান, তো সেই এডিট করতে চাইলে এখানে এডিট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে এডিট করতে পারেন। তো যেহেতু এখানে সব কিছু ঠিকঠাক আছে, তো আমরা এখানে ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করব। তো বন্ধুরা যখনই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করলাম, এখানে কিন্তু আমাদের ডকুমেন্টটাকে, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে একটা এনরোলমেন্ট নম্বর কিন্তু ইনস্ট্যান্ট জেনারেট হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখানে আপনি যেটা করবেন, ডাউনলোড অ্যাপ্লিকেশন যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন, করলে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড রিসিপ্ট যে অপশনটা আছে এখানেও ক্লিক করবেন, করলে আপনার যে রিসিপ্টটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা এই যে ট্র্যাকিং নাম্বারটা আছে এই নম্বরটি আপনি নোট ডাউন করে রেখে দেবেন। আপনার যে ট্র্যাকিং নম্বর এটা অ্যাপ্লিকেশনেও থাকবে এবং ডাউনলোড যে রিসিপ্ট আছে, যে রিসিপ্টটি আপনি ডাউনলোড করলেন সেই রিসিপ্টে কিন্তু আপনার ট্র্যাকিং নাম্বার বা এনরোলমেন্ট নম্বরটি কিন্তু সেখানে থাকবে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে রাখবেন নতুন নতুন ভিডিও আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।